আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকের শো, এবং আজকে ফুটফেমের প্রথম অতিথি হচ্ছেন আফরান ভাই। আমরা তার কাছে যাব তার ঘটনার জন্য। আফরান ভাই, চলুন আপনার ঘটনা যাই আমরা। থ্যাংক ইউ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসেনার্স, পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আমি এখন যে ঘটনাটি শেয়ার করব সেটি আমার জেলা রাজবাড়ী, সেই রাজবাড়িরই ঘটনা, রাজবাড়ির পাচুরিয়ার ঘটনা। তো এই ঘটনাটি আসলে যার সাথে ঘটেছিল তার নাম আব্দুল হাকিম। উনি পেশা একজন পান বিক্রেতা, অনেক মুরব্বী হয়ে গেছেন আর কি। তো ওনার কাছ থেকে ঘটনাটি শোনা এবং ওনার ফ্যামিলির সাথে ঘটা ঘটনাটা। তো রাসেল ভাই, ঘটনাটি আসলে এটা 1958 সালের ঘটনা। 58 সালের দিকে এটা শুরু আর কি, 58 সালের দিকে শুরু হয় ঘটনাটি। তো উনি তখন অনেক ছোট ছিলেন। তো উনি ওনার ফ্যামিলিতে 7 জন ভাই বোন ছিলেন, তার মধ্যে উনি ছিলেন সবার ছোট। আব্দুল হাকিম মিয়া যিনি, উনি সবার ছোট ছিলেন। তো ওনার সবার বড় যিনি ভাই, তার নাম ছিল আব্দুল হামিদ মিয়া। আচ্ছা। উনি মানে খুবই একজন তাগড়া জওয়ান সুদর্শন একজন লোক ছিলেন, এবং উনি অত্র এলাকায় মানে কুস্তিতে খুব ভালো একজন মানে পারদর্শী ব্যক্তি হিসেবে তার খুব খ্যাতি ছিল। তো একদিন রাতের বেলা ওনারা দুই ভাই এশার সালাত আদায় করার পর ওনারা বাড়িতে যাচ্ছিলেন। বাড়িতে যাওয়ার পথে তখন এখনো ওই এলাকাটা বেশ শুনশান নীরব, আর তখন তো আরো মানে ঘন জঙ্গল টঙ্গল ছিল রাস্তার দিক ধার দিয়ে। তোমরা যখন যাচ্ছিলেন হঠাৎ পরিচিত একটা জায়গায় এসে হঠাৎ দেখলেন যে কে যেন ওনাদেরকে ডাকছে। আচ্ছা। তো ডাক কোন দিক থেকে আসছে খেয়াল করলেন যে রাস্তার পাশেই একটা গাব গাছ। গাব গাছটা ওনারা চিন্তা যে ওখানে একটা গাব গাছ আছে। গাব গাছটা খুব বেশি বড়ও না, খুব বেশি বয়স্কও না গাব গাছটি। তো দেখলেন যে গাব গাছের উপর থেকে আওয়াজ আসছে। তো ওনারা কাছে গেলেন, ওনাদের হাতে তখন টর্চ লাইট ছিল না, মানে হারিকেন ছিল আর কি। তো দেখলেন যে ওইখান থেকে খুব মানে 80+ মুরব্বী একজন ওই গাছের উপরে বসে আছে। বলছে যে বাবা, আমি তো ভয়ে গাছে উঠে পড়েছি, আমাকে কুকুর তাড়া করেছিল। এখন কি করব, উপায়ন্তর না দেখে গাছে উঠে পড়েছি, আমি আর নামতে পারছি না, আমাকে তোমরা একটু কষ্ট করে নামিয়ে দেবে? তখন ওই আব্দুল হামিদ মিয়ার যে ভাই, মানে হাকিম মিয়ার যে ভাই হামিদ মিয়া, যিনি মানে বড় ভাই ছিলেন আর কি। তো উনি বললেন, মুরব্বী আপনি এই বয়সে কিভাবে গাছে উঠে গেলেন? তো বললো যে আসলে ভয়ে উঠে গেছি, তখন অত বুঝতে পারি নাই, তো এখন তো আর নামতে পারছি না, আমাকে একটু নামিয়ে দাও। তো ছোট ভাই নিচে দাঁড়িয়ে আছে। বড় ভাই বললো যে ঠিক আছে, আমি যাই, আমি গাছের উপরে উঠে ওনাকে নামিয়ে দিচ্ছি। ছোট ভাইকে বললো, আর মুরব্বীকে আশ্বস্ত করলো আপনি অপেক্ষা করেন, আমি আসছি উপরে। গাছটাও বেশি বড় না। তো উনি সত্যি সত্যি গাছে উঠেছেন। ওঠার পরে ওই মুরব্বীকে বলছেন যে আপনি আমার গলা ধরে পিঠের সাথে ঝুলে থাকেন, আমি আস্তে আস্তে গাছ থেকে নেমে যাচ্ছি, তখন আমি এইভাবে আপনাকে নামিয়ে দেবো। বলে ঠিক আছে। মুরব্বী গলা ধরে ওনার পিঠের সাথে লেগে থাকেন, এবং উনি আস্তে আস্তে গাছ থেকে যখন নামবেন তখন ওই লোকটি মানে যিনি আব্দুল হামিদ মিয়া আর কি যিনি, তো উনি বলছেন যে মুরব্বী আপনার তো ওজন হয়তো বা ম্যাক্সিমাম 40 কেজি বা 50 কেজি হওয়ার কথা, কিন্তু আমি কুস্তি করি, কিন্তু এত ওজন আপনার, এরকম তো কখনো আমার কোনো মানুষের ওজন আমার কাছে মনে হয়নি, আপনার এত ওজন কেন? তখন মুরব্বী ওই মানে হাসতে হাসতে বলছেন যে কই, আমার তো বেশি ওজন না। তখন উনি কিন্তু বলছেন না না, আপনার অনেক ওজন, এত স্বাভাবিক মানুষের তো এত ওজন হয় না। কারণ উনি কিন্তু কুস্তি করতেন, কারণ কুস্তি করার সময় মানুষের ওজন মানে যদি অনেক বেশি হয় তার কাছে কিন্তু খুব বেশি মনে হওয়ার কথা না। তো যার কারণে ওনার কাছে এটা খুব বেশি মনে হচ্ছিল। তখন নিচ থেকে হঠাৎ করে ওই ছোট ভাই যিনি আব্দুল হাকিম মিয়া, যিনি আমাকে বলেছেন ঘটনা, উনি খেয়াল করলেন হঠাৎ করে তার ভাই গাছ থেকে ছুটে নিচে পড়ে গেলেন, এবং তার পিঠ মানে যে মুরব্বী যেই অংশে ঝুলেছিলেন, মুরব্বীটা নিচে পড়েছেন এবং উনি মুরব্বীর উপরে পড়েছেন, তারপরে পিঠটা মাটির দিকে আর কি ছিল। তো আর একটা ব্যাপার লক্ষ্য করেন, পড়ার সাথে সাথে ওই মুরব্বী অদৃশ্য হয়ে যায়, ওখানে আর কেউ ছিল না, তার শুধু ভাই ছিল সেখানে। তো ভাই তো যন্ত্রণায় খুব মানে পড়ে যাওয়ার সাথে সাথে প্রচন্ড যন্ত্রণায় সে খুব চিৎকার চেঁচামেচি শুরু করেছে। এখন উনি ছোট মানুষ, ছোট ভাই, এত বড় শরীর, ভাইকে নিয়ে উনি কিভাবে কি করবেন? উনি দৌড়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে বলেন যে ভাই গাছ থেকে পড়ে গেছে। তখন বাড়ির লোকজন তাড়াতাড়ি আসে, দেখে উনি গাছের নিচে সেন্সলেস হয়ে পড়ে আছেন। তখন তাড়াতাড়ি তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নিয়ে যাওয়ার পরে যখন ওনার জ্ঞান ফেরে, তখন দেখা যায় উনি শুধু ফেল করে তাকিয়ে আছেন, কোনো কথা বলতে পারেন না, কিচ্ছু বলতে পারেন, পুরো শরীরটা প্যারালাইজড হয়ে গেছে। তখন তাকে রাজবাড়ী সদর হসপিটাল, তখন তো এত ভালো অবস্থা ছিল না হসপিটালের, তারপরে এখানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল থেকে পরে এক্সরে করে দেখা হয় ওনার শরীরের পিছনে যে
মেরুদণ্ডটা একদম মানে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। এখানে রাসেল ভাই মানে অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে ওখান থেকে পড়ে মেরুদণ্ডের হয়তো বা কোনো অংশ ভেঙে যেতে পারে, কিন্তু পুরা মেরুদণ্ড এরকম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এটা কিন্তু কল্পনা করা যায় না, এটা সম্ভব নয়। তো যাই হোক, ডাক্তাররা বলে দেন যে এটার কোনো ট্রিটমেন্ট নাই, এখন আপনারা তাকে বাড়িতে নিয়ে যান, তো এটার কোনো ট্রিটমেন্ট হবে না, ডাক্তাররা সরাসরি বলে দেন। তো তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় এবং উনি আস্তে আস্তে ওনার দেহ আস্তে আস্তে শুকিয়ে যেতে থাকে এবং শেষ পর্যন্ত এমন ভাবে দেহটা ওনার শুকিয়ে যায় যে কোনো লোক দেখলেই ভয় পাবে, মানে এতটা শুকিয়ে যায়। ওনার মতো একটা মানে সুঠাম দেহের লোক এতটা শুকিয়ে যাবেন এটা কেউ কল্পনা করেনি। তো উনি এইভাবে মারা যান। তো রাসেল ভাই ওনার যখন মারা যান এরপরে ঘটে আরেকটা ঘটনা। যিনি যে গল্পটা বলছেন আর কি, আব্দুল হাকিম মিয়া, ওনার ইমিডিয়েট বড় একটা বোন ছিল, তার নাম ছিল হালিমা। তো এই হালিমা, তার বয়স ছিল মনে করেন 7 বা 8 এরকম বয়স ছিল। তো হালিমা গোসল করতে গিয়েছিল একটা পুকুরে। তো রাজবাড়িতে যারা আছেন তারা, রাজবাড়ি কুঠি পাচুরিয়া জমিদার বাড়ির কথা আপনারা অনেকেই শুনে থাকবেন। তো সেখানে একটা পুরাতন পুকুর আছে। তো হালিমা ওই পুকুরে গোসল করতে যায় একদিন। তো দুপুরবেলা গোসল করে ফিরে আসার পরে বাসার লোকজন হঠাৎ করে হালিমার পায়ের দিকে খেয়াল করে, বলে যে হালিমা তোর পায়ের সাথে এটা কি লেগে আছে। তখন হালিমা পায়ের দিকে খেয়াল করে পায়ের ঠিক নিচের দিকে একটা লতার মতো পেঁচিয়ে আছে। তখন বলে যে এটা তো আমি খেয়াল করি নাই, তো ওটা খুলে ফেলার চেষ্টা করে। তো অনেক চেষ্টা করে, কিছুতেই ওই লতাটা পা থেকে খুলতে পারে না। বাড়ির সকল সদস্য মিলে অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই ওই লতাটা খুলতে পারে না পায়ের থেকে। তো হালিমা বলতে থাকে যে মনে হচ্ছে যে এই লতাটা আস্তে আস্তে তার পাকে চাপ দিয়ে ধরছে এবং মনে হচ্ছে তাকে এই লতাটা টানতে টানতে ওই পুকুরের দিকে নিয়ে যাবে। সে বারবার তার বাড়ির সদস্যদেরকে এরকম বলছিল এবং চিৎকার চেঁচামেচি করছিল যে লতাটার কারণে তার পাটা আটকে যাচ্ছে, ওই জায়গাটা মনে হচ্ছে একদম মানে চিপে ধরেছে আর কি। তো রাসেল ভাই এই যখন এটা কিন্তু প্রথম দিনই যে ঘটনাটা, গোসল করে আসার পরে রাতের বেলা হালিমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। আচ্ছা, সবাই অনেক খোঁজাখুঁজি করে, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তো সকালবেলা হালিমার ডেড বডি পাওয়া যায় ওই সেই পুকুরটাতে, যে পুকুরে সে গোসল করতে গিয়েছিল। এবং সে কিন্তু বলছিল আমার মনে হচ্ছে যে আমার মানে সে এমনও বলেছিল মনে হচ্ছে তার পা হেঁটে হেঁটে এমনিতেই ওই পুকুরের দিকে চলে যাচ্ছে। তো তার যখন দেহ উদ্ধার করা হয় পুকুর থেকে, তখন পায়ের সাথে এই যে লতাটা লেগেছিল ওটা তখন আর ছিল না, কিন্তু লতাটা যে গভীর ভাবে তার পায়ের সাথে লেগেছিল সেই স্পষ্ট ছাপ কিন্তু ছিল রাসেল ভাই। আচ্ছা, তো এইভাবে ওনার পরিবারের 2 জন সদস্য মারা যান। এই ঘটনা 3-4 বছরের মধ্যে আর তেমন কোনো ঘটনা ঘটেনি। 3-4 বছর পরে উনি মানে হাকিম মিয়াও একটু বড় হয়ে গেছেন, তখন অনেক বেশ কিছু জিনিস বোঝা শিখেছেন। তখন উনি লেখাপড়াও কিন্তু করেন নাই, তখন ওই ওনার বাবার সাথেই ওই আপনার হাটে যেত। ওনারা অনেক আগে থেকেই পানের ব্যবসা করতো আর কি, এখন উনি পানের ব্যবসাই করেন। তো একদিন হাট থেকে ফেরার পথে উনি রাস্তার পাশে খাদ ছিল, দেখে যে খাদের নিচে কে যেন ওনাকে ডাকছে। তো উনি খেয়াল করে দেখলেন যে নিচে মানে একজন বৃদ্ধ মহিলা ওনাকে ডাকছে। তো বলছে যে বৃদ্ধ মহিলা বলছে যে বাবা আমি পা পিছলে পড়ে গেছি খাদের মধ্যে, আমি উঠতে পারছি না, তুমি আমাকে একটু কষ্ট করে উঠাই দেবে। ওই সময় হাকিম মিয়ার মনে পড়েছে একবার তো তার ভাই এরকম একজন লোক বলেছিল গাছ থেকে নামানোর জন্য, তখন একটা ঘটনা ঘটেছে। তখন উনি চিন্তা করলেন যে এই টাইপের কিছু হতে পারে, এই চিন্তা করে বিষয়টা ইগনোর করে চলে যাওয়ার চেষ্টা করেন। আবার মানবিক বিষয়টা ওনার মাথায় আসে, তখন মানবিক দৃষ্টিতে চিন্তা করে উনি বলেন আচ্ছা ঠিক আছে আমি নিচে আসবো না, আপনি ওখানে থাকেন, আমি দেখি কোন একটা রশি আপনার ওখানে পাঠিয়ে দিই, আপনি রশিটা ধরে থাকবেন, আমি টেনে উঠাবো আপনার ওখান থেকে, কিন্তু আমি নামবো না। তখন উনি মানে ওখানে ওনাকে অপেক্ষা করতে বলে একটু আশেপাশের এলাকাতে ওনার সব চেনা একটা বাড়িতে গিয়ে বলেন একটু রশি দেন। তো একটু রশি নিয়ে আসে, রশি এসে দেখে হ্যাঁ ঠিক আছে, ওখানে এসে দেখে ওই মহিলা ওরকমই আছে। রশিটা দিয়ে দেওয়া হয় তাকে, বলে আপনি ধরে থাকেন, আমি আপনাকে টেনে তুলছি। তো মহিলাকে সে টেনে তোলার চেষ্টা করে, হঠাৎ খেয়াল করে যে এই যে মহিলা যিনি আস্তে আস্তে উঠে আসছেন, যে আসলে ওটা মহিলা না, দেখে যে একটা কুমিরের মতো ভয়ঙ্কর একটা প্রাণী আস্তে আস্তে ওনার দিকে ঠিক ওই রাস্তা বেয়ে উপর দিকে উঠে আসছে। উনি যখনই এই দৃশ্যটা দেখেন তখনই মানে ওইখানে সেন্সলেস হয়ে পড়ে যান। ওনার যখন সেন্স ফেরে তখন কিছু লোক দেখে যে ওনার কিছু লোক ওনার বাড়িতে নিয়ে আসছে, নিয়ে আসার পর জিজ্ঞেস করা হয় যে কি হয়েছিল, উনি সব ঘটনা বলেন। তখন এই ঘটনা বলার পরে বলে যে এরকম রাস্তার পাশে এরকম তুমি একা একা আসতেছিল, রাতের বেলা এরকম ঘটনা ঘটতেই পারে, তো এরকম এই জন্য একা একা আসা ঠিক না, এরকম সবাই এরকম বলে যে এরকম আমরা অনেক সময় টুকিটাকি জিনিস দেখি, কখনো একা আসবে না, এই বলে সবাই সান্ত্বনা দেন। তো এই ঘটনা রাসেল ভাই 2 সপ্তাহ পর উনি একদিন একা একাই মানে উনি রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়তেন, এশার নামাজ পড়ে ফিরছিলেন, ঠিক ওই সেই গাব গাছ
গাব গাছ থেকে হঠাৎ করে একটা আওয়াজ আসে যে এই আমাকে একটু নামিয়ে দিবি গাব গাছ থেকে, আমি তো নামতে পারছি না। তখন উনি তাকিয়ে দেখেন ওই সেই বৃদ্ধ, যে বৃদ্ধটা তার ভাইকে বলেছিল যে আমাকে একটু গাছ থেকে নামিয়ে দাও, এবং তাকে নামাতে গিয়ে ওই ঘটনাটা ঘটে। তারপরে ওই বৃদ্ধকে কিন্তু কোথাও আর খুঁজে পাওয়া যায়নি। তখন ওই লোক মানে আব্দুল হাকিম মিয়া উনি সাহস করে বলেন যে আমি তোমাকে গাছ থেকে নামাবো না। তখন বলে যে নামাবি না তো, তাহলে এবার তোর পালা, এটা বলে। তো এটা বলার পরে দেখে যে আর গাছে কেউ নাই বা অদৃশ্য হয়ে গেছে, উনি আর কাউকে দেখেন না। উনি তাড়াতাড়ি বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে ওনার খুব জ্বর আসে, খুব অসুস্থ হয়ে পড়েন। তো অনেক ডাক্তার কবিরাজ দেখানো হয়, কিন্তু কিছুতে এই সমস্যা এটা যে কেন হচ্ছে কেউ কিছু বলতে পারেন না। তো এটা সমাধান নাসির ভাই হয়েছিল। তো যারা যারা বিশেষ করে যদি মাদ্রাসার কেউ শুনে থাকেন, এখন যার নাম বলবো তারা হয়তো তার নামটা অনেকে শুনতে পারবেন। নামটা আমরা না হয় নাই বলি। আচ্ছা, এটা একজন বুজুর্গ ব্যক্তির দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে মাফ করেছিলেন আর কি। এখনো উনি আছেন, যারা কুঠি পাচুরিয়া বাড়ি রাজবাড়ি, ওনার নাম আব্দুল হাকিম মিয়া, উনি পানের ব্যবসা করেন। তো অনেকেই তার কাছ থেকে এই ঘটনাটা জানতে পারেন। এখন উনি আছেন, সুস্থ আছেন এখন। থ্যাংক ইউ সো মাচ। এন্ড সেকেন্ড ঘটনাটা সারপ্রাইজিংলি ফার্স্ট যে ঘটনা তার চাইতে অনেক বেশি ভালো। সো আমার মনে হয় আপনারা অনেক বেশি এনজয় করবেন। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম লিসেনার্স। এখন যে ঘটনাটা আমি শেয়ার করবো এটা সিলেটের ঘটনা। তো সিলেটের যেই স্থানটাকে কেন্দ্র করে ঘটনাটি প্রথম সূত্রপাত হয়, সেই স্থানটির বর্ণনা আমি প্রথমে দিই। স্থানটি সিলেটের একদম মেইন শহরেরই মজুমদার পাড়ায় টিএনটি কলোনি। যারা অন্তত সিলেটে আছেন অন্তত তারা এই টিএনটি কলোনি বা মজুমদার পাড়া অবশ্যই চিনবেন, এবং তারা টিএনটি কলোনি সম্পর্কে অবশ্যই এই হন্টেড প্লেসটা সম্পর্কে অবগত আছেন। আমি ওই স্থানটার সম্পর্কে আজকে একটা ঘটনা আমি শেয়ার করতে চাই। আমি যার কাছ থেকে ঘটনাটি শুনেছি সেটা আমার বন্ধু, ওই মজুমদার পাড়াই বাড়ি, তার নাম রোহান শাহ। ওর কাছ থেকে আমি ঘটনাটা পেয়েছি আর কি। তো ঘটনাটি তার সাথে ঘটে, তার নাম হচ্ছে ধীমান সিংহ। উনি মণিপুরী সম্প্রদায়ের একজন লোক। তো উনি শাহজালাল বিশ্ববিদ্যালয়তে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট ছিলেন। তো উনি মজুমদার পাড়াতেই একটা টিউশনি করতেন। ঠিক টিউশনিটা ছিল সন্ধ্যার ঠিক পরপরই, আজানের একটু পরে উনি চলে যেতেন। উনি যখন ওনার মেস থেকে বের হতেন তখন আজান হচ্ছে এমন সময় ওদিক দিয়ে হেঁটে হেঁটে ওইখানে যেতে যেতে মাগরিবের পরে উনি বাসায় ঢুকতেন। এবং উনি যেতেন যে শর্টকাট যে রাস্তাটা, সেটা ছিল ওই টিএনটি কলোনির ঠিক ওই পাশ দিয়ে। আর টিএনটি কলোনি রাসেল ভাই এটা কিন্তু স্বাধীনতার কিছুদিন পর থেকে এটা পরিত্যক্ত হয়ে যায়। কারণ হচ্ছে এই স্বাধীনতার সময় এই পাকিস্তানি বাহিনীর এখানে একটা টর্চার সেল ছিল, যার কারণে ওইটা স্বাধীনতার পর এটা পরিত্যক্ত হয়ে যায়, এবং এখন এটা পরিত্যক্ত। যারা ওখানে আছেন তারা জানেন এটা, এবং ওই জায়গাটা হন্টেড, এটাও স্থানীয় যারা আছে সেটা তারা জানেন। কিন্তু উনি ওই শর্টকাট পথটাই বেছে নিতেন যাতে করে উনি তাড়াতাড়ি সেখানে চলে যেতে পারেন, ওই ঘুরে যেতেন না আর কি। তো উনি যখন টিউশনিটা প্রথমে নিলেন, নেওয়ার পরে যখন ওই রাস্তাতে যাওয়া শুরু করলেন, উনি প্রতিদিন রাত্রে একটা স্বপ্ন দেখা শুরু করেন। সেটা হচ্ছে রাত্রের স্বপ্নে ঠিক পুরো মুখমণ্ডল লোমে আবৃত একজন ব্যক্তি বলে যে তুমিও রাস্তা দিয়ে যেও না। শুধু এতটুকুই বলেন, উনি আর কিছু বলেন না। যেহেতু উনি জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়তেন, উনি যেহেতু সায়েন্স স্টুডেন্ট, এগুলো খুব কম বিশ্বাস করতেন। জাস্ট একটা স্বপ্নই মনে করতেন, এগুলো এর বেশি কিছু মনে করতেন না। তো উনি এসব কিছু মনে করতেন না। উনি রাস্তাতে সবসময় আসা যাওয়া করতেন ওদিক দিয়ে। তো এরকম প্রতিনিয়ত আসা যাওয়া করতেন। আসা যাওয়া করার সময় ঠিক ওই সময় যখন ওই রাস্তাতে যেতেন, একজন ব্যক্তির সাথে ওনার সাক্ষাৎ করতো এবং ওনার বয়সী। তখন একদিন ওই ব্যক্তি ওনাকে বলছেন, ওই ধীমান সিংহকে, যে ভাই আপনি এদিক দিয়ে প্রতিদিন কোথায় যান? বলে আমি টিউশনিতে যাই। আপনি কোথায় যান? উনি আবার পাল্টা প্রশ্ন করেন, বলে আমিও টিউশনিতে যাই। তো এরকম প্রতিদিন যান। 2-4 দিন যখন দেখলেন যে একই সময়ে তাদের দেখা হয়ে যাচ্ছে কাকতালীয় ভাবে, একদিন ওনার ফোন নাম্বার চান ধীমান সিংহ, যে ভাই আপনার ফোন নাম্বার একটু দেবেন। তো উনি বলেন আমি কোনো মোবাইল ফোন ব্যবহার করি না। তো ভালো কথা, উনি আর এটা নিয়ে কথা বাড়ান নাই। এভাবে প্রায় 7 দিনের দিন রাসেল ভাই উনি যাচ্ছিলেন ধীমান সিংহ ভাইয়া আর কি। তো যাওয়ার সময় দেখে ওই দিন ওই ভাইয়ের সাথে দেখা হয় না, যেদিন প্রতিদিন দেখা হয় টিউশনিতে যাওয়ার সময় ভাইয়ের সাথে দেখা হয়নি। ঠিক রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছেন টিএনটি কলোনির পাশ দিয়ে, হঠাৎ একজন বৃদ্ধ লোক এসে ধীমান সিংহের হাত চেপে ধরে বলে, তোমাকে না বলেছিলাম যে এদিক দিয়ে না আসতে। তো যখন ধীমান সিংহ ওনার দিকে তাকিয়েছে, দেখে ওই বৃদ্ধ লোকের মুখমণ্ডলটা পুরোটাই লোমে ঢাকা, সেই ব্যক্তি যাকে উনি প্রতিনিয়ত স্বপ্নে দেখতেন। উনি ওই দৃশ্যটা দেখার পরই ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান।
যখন ওর সেন্স আসে তখন দেখে যে কিছু লোক ওনাকে ধরাধরি করে পাশে নিয়ে এসেছে, পানি টানি মুখে পানি দিয়ে ওনার জ্ঞান ফিরেছে। তখন জিজ্ঞেস করে আপনি কোথায় যাচ্ছিলেন? বলে আমি টিউশনে যাচ্ছিলাম, এখানে হঠাৎ আমি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছি। তখন স্থানীয় লোকজন বলছে যে সাধারণত আমরা একা এদিকে চলাফেরা করি না, 2 বা 3 জন একসাথে চলাফেরা করি, তাহলে আর কোনো সমস্যা হয় না, জায়গাটা এমনিতেই একটু হন্টেড, অনেকেই ভয় টয় পান আর কি। তো যাই হোক, উনি এগুলো মনে করেছে হয়তো বা ওনার হ্যালুসিনেশন হয়েছে বা এই টাইপের কিছু হয়েছে, যার কারণে উনি এটা এইভাবেই নর্মালি এটা উড়িয়ে দিয়েছেন। তারপর উনি এগুলোতে অতটা ভয় পান নাই আর কি। তো এরপরে কি হয়ে গেছিল ভাই, উনি ওই রাস্তা দিয়ে যান নাই পরবর্তীতে, ভয় পান আর না পান উনি পরবর্তীতে ওই রাস্তা দিয়ে যান নাই। উনি লেখাপড়া যখন শেষ হয়ে যান, তখন একদম লেখাপড়া শেষ দিকে ছিলেন, মাস্টার্সে পড়তেন, অনার্স শেষ হয়ে গিয়েছিল। তো উনি ফুড ইন্সপেক্টর একটা চাকরি পান এবং ওনার পোস্টিং হয় চট্টগ্রামে। চট্টগ্রামে কিন্তু ভাই ওই যে ফুড রিজিওনাল অফিসটা কিন্তু ওই অঞ্চলের চট্টগ্রামে ফুডের অফিসটা। তো ওখানে উনি চাকরি পান। ওখানে চাকরি পাওয়ার ঠিক যখন জয়েন করার পর থেকেই ওনার শরীরের ভিতরে একজন অস্থিরতা কাজ করতো। কেমন যে অস্থিরতা, এটা উনি আসলে কাউকে বুঝাতে পারতেন না। আবার উনি যে বাসাটা ভাড়া করেছিলেন, বাসাটা ফ্ল্যাটে উনি একাই থাকতেন, ছোট একটা ফ্ল্যাট, 2 রুমের একটা ফ্ল্যাট, একাই থাকতেন। তো উনি হঠাৎ ওই ফ্ল্যাটে একটা মানে বিষয় ফেস করা শুরু করেন। সেটা হচ্ছে উনি যখন রাত্রে ঘুমান, ওনার মনে হতো ওনার খাটের নিচে কোনো কিছু গড় 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 শব্দ করছে, এবং সেই সাউন্ডটা ঠিক যেমন গরু বা ছাগল জবাই করার পরে ঠিক যেমন একটা গোঙানি আওয়াজ হয়, ঠিক ওই রকমের আওয়াজ মনে হয় যে খাটের নিচে কোনো কিছু জবাই করা প্রাণী ওরকম গোঙানির আওয়াজ করছে, এরকম মনে হতো তার। কিন্তু উনি যখনই খাটের নিচে তাকাতেন তখন আর কোনো শব্দ শব্দ বা কিছুই দেখতেন না আর কি, শব্দটা তখনই বন্ধ হয়ে যেত। এবং উনি ওনার মাথার কাছে যে জানালাটা ছিল, এই জানালাটা খুললে ওনার কাছে মনে হতো যে জানালা দিয়ে জানালার কাছে কেউ দাঁড়িয়ে আছে, ওটা এরকম মনে হতো। কিন্তু যখনই উনি তাকাতেন তখন কিন্তু আর উনি কিছু দেখতেন না। আবার তবে একটা জিনিস উনি ফিল করতেন, উনি যখন ঘুমে হালকা হালকা ঘুম আসবে, হঠাৎ করে মনে হতো জানালার কাছে কেউ কোনো একটা কাঠি দিয়ে ঠক 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 এরকম শব্দ করছে। তখন উনি আবার দেখতেন, তখন আবার জানালার দিকে তাকাতেন, তখন আর কিছুই না। তো উনি আসলে এগুলো তো নিয়ে খুব, যখন এই ঘটনাটা প্রতিনিয়ত ঘটতে থাকে উনি খুব বিরক্ত হয়ে যাচ্ছিলেন, এবং ওনার শরীরটা আস্তে আস্তে খুব কাহিল হয়ে পড়ছিল এবং অসুস্থ ফিল করছিলেন উনি। একদিন রাত্রে খুব একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সেটা হলো, ওনার মনে হচ্ছিল ওনার বাসার যে ডাইনিং রুম, সেই ডাইনিং রুমে কোনো গোঙানির আওয়াজ। তখন উনি সাহস করে ডাইনিং রুমে যান। তখনই রাসেল ভাই উনি খুব একটা ভয়ঙ্কর ঘটনা দেখেন। উনি দেখেন একজন মানুষ জবাই করা অবস্থায় ছটফট করছে আর গোঙানি শব্দ হচ্ছে, মানুষ এবং রক্তে ওনার ডাইনিং রুম ভেসে যাচ্ছে। উনি ওই দৃশ্য দেখে চিৎকার করে প্রচন্ড চিৎকার দেন এবং দরজা খুলে বের হয়ে যান। দরজা খুলে বের হয়ে পাশের লোকজনকে ডাকতে থাকেন, দেখেন আমার বাসায় যেন কি হচ্ছে, কোথা থেকে একজন লোক আসছে। উনি সেন্স ছিল না যে আসলে একজন লোক আমার বাসায় এরকম নিহত বা জবাই করা হয়েছে, যদি আমি ডাকি আমার একটা বিপদ হতে পারে। উনি তাড়াতাড়ি করে লোকজন ডেকে নিয়ে আসেন। ডেকে আনার পরে ওখানে দেখে কিচ্ছু নাই, একদম ফ্রেশ পরিষ্কার, কিছুই নেই। তখন লোকজন বলে যে আপনি অসুস্থ মনে হয়, এই কারণে এই উল্টাপাল্টা কিছু দেখেছেন। কিন্তু যেহেতু এই যে চিৎকার চেঁচামেচি করেছে, লাশ লাশ চারদিকে খবর হয়ে গেছে, পুলিশ পর্যন্ত চলে আসছে। পুলিশ এসে দেখে কিছুই নেই। যেহেতু একটা স্পর্শকাতর বিষয় ছিল, পুলিশ ওনাকে কিছু জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদ করার পরে বলে দেন হ্যাঁ আমি দেখেছি, উনি স্বীকার করেন আমি এটা দেখেছি। তখন পুলিশ এই বিষয়ে কোন তদন্তে কোল কিনারা করতে পারে না। ওনার অফিসে পর্যন্ত যে ওনার বিষয়ে তদন্ত করেন, তো অফিস থেকে বলেন যে এই ব্যক্তি জয়েন করার পর থেকে সে মেন্টালি সিক। তখন পুলিশ জানেন যে মেন্টালি তিনি সিক, পুলিশ এই বিষয়ে কোনো তদন্ত করে না উনি কি দেখেছেন না না দেখেছেন, কারণ আসলে তো কোনো ডেড বডি ওনারা যায় পান নাই বা কোনো প্রমাণও পান নাই সেখানে, এই বিষয়ে কোনো তদন্ত ওনারা করেন না। কিন্তু উনি এই যে ভয়টা পেয়েছিলেন, উনি এতটা অসুস্থ হয়ে পড়েন, 2 মাসের মাথায় অফিস থেকে ওনাকে জোর করে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় যে আপনি চিকিৎসা করার জন্য চলে যান। অফিস থেকেই বলে যে আপনি চিকিৎসা করতে চলে যান, আপনার আপাতত চাকরিতে না আসলে চলবে, আর চিকিৎসা সুস্থ হওয়ার পর তারপর আসেন। উনি যখন বাড়িতে চলে গেল তো ওনার বাবা বলে যে বাবা তোমার চাকরি করতে হবে না, তুমি অন্য চাকরি করো, তুমি মেধাবী স্টুডেন্ট, অন্য চাকরি করতে পারবা, তুমি আপাতত চিকিৎসা করে সুস্থ হও। আসলে ওনার চিকিৎসা চলে মোটামুটি, উনি সুস্থতা আস্তে আস্তে সুস্থ হতে থাকেন। এর মধ্যে ওনার আসলে আরেকটা চাকরি হয়, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ, আইসিবি, যেটা আইসিবিতে ওনার চাকরি হয় সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে। উনি আইসিবিতে যখন জয়েন করেন, রহস্যজনক ব্যাপার রাসেল ভাই, ওনার পোস্টিংটা পড়ে কিন্তু ঠিক চট্টগ্রাম, এবং চট্টগ্রামের আগ্রাবাদে, এবং ওনার আগের বাসাটা ছিল সেই আগ্রাবাদেই। উনি অনেক চেষ্টা করেছিলেন যে যেন আগ্রাবাদে ওনার পোস্টিংটা না হয়, কিন্তু কিছুতেই ওনার পোস্টিংটা উনি ক্যান্সেল করতে পারেননি। বাধ্য হয়ে উনি আবার আগ্রাবাদে যান।
আগ্রাবাদে যাওয়ার পরে তখন রাসেল ভাই এমন একটা ব্যাপার, উনি কোনো কিছু ভয়ের জিনিস দেখেন না নিজে, কিন্তু অফিসের সবাই ওনাকে দেখলে ভয় পায়। কেন যেন ভয় পায়। ছোট বাচ্চারা ওনাকে দেখলে চিৎকার চেঁচামেচি করে, ওনার কেউ কাছেই আসতে চায় না। কেন এমন হয় কেউ কিছু বলতে পারে না এবং উনিও বোঝে না। এবং উনি রাতের বেলা হঠাৎ একটা স্বপ্ন দেখা শুরু করে, সেটা হচ্ছে উনি স্বপ্ন দেখতেন কেউ যেন ওনাকে পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, এরকম উনি স্বপ্ন দেখতেন। আচ্ছা। তো এরকম উনি পরিবারের সাথে শেয়ারও করেছেন। তো পরিবার থেকে বলেছে তুমি কখনো পাহাড় টাহাড়ের কাছে যেও না, যেহেতু চট্টগ্রামে আছে হয়তো বা বেড়ানোর জন্য যেতেই পারে। তো সবাই পরিবার থেকে নিষেধ করে। তো এর ভিতরে ওনার কিন্তু বেশ ভালো ভালো বাংলাদেশের ভালো ডাক্তার দিয়ে ওনার ট্রিটমেন্ট চলছিল ওই সময়তেই। তো ওনাকে এক সময় চট্টগ্রাম ইউনিভার্সিটির ওনার কিছু সাবেক বন্ধুরা দাওয়াত করে, অনুষ্ঠানে দাওয়াত করে। তো উনি আর ওই দাওয়াতটা ফেলতে পারেন নাই, উনি চট্টগ্রামে গিয়েছিলেন। তো ওই প্রোগ্রামের একটা পর্যায়ে বলা হয় যে সবাই মিলে মানে পাহাড়ে উঠবে। তখন বন্ধুদের মানে রিকোয়েস্টে উনি মানে ওই জিনিসটা যে স্বপ্নে দেখতো ওই জিনিসটা ভুলে গেছেন উনি। বন্ধুদের রিকোয়েস্টে উনি পাহাড়ে ওঠেন। তো উনি যখন পাহাড়ে ওঠেন তখন হঠাৎ করে ওনার ফোনে একটা কল আসে। তখন নাম্বারটা ওনার পরিচিত। তখন নাম্বারটা পরিচিত হওয়ার কারণে তখন ও বন্ধুদেরকে বলেন যে ওখানে অনেক বন্ধুরা হই হট্টগোল করছিল। তখন বন্ধুরা বলেন আমার তো কল আসছে, আমি একটু সাইডে দিয়ে কথা বলে আবার আসছি। তখন উনি সাইডে কল করার জন্য পাশে যান। তখন রাসেল ভাই হঠাৎ মানে উনি যেটা ফিল করেন, ওনার পেছন থেকে কে যেন একটা ধাক্কা দেয়, ধাক্কা দিয়ে ওনার পাহাড় থেকে ফেলে দেয়। তবে সৌভাগ্যজনক ব্যাপার হচ্ছে পাহাড়ের নিচে একটা গাছ ছিল, উনি 10-20 হাত নিচে পড়ে গাছে আটকে যান। আচ্ছা। ওনার মাথায় আঘাত লাগে। তো ওনার বন্ধুরা পরবর্তীতে বলেছেন সে যখন কথা বলতে বলতে এগিয়ে যায় তখন সময়টা ছিল বিকালবেলা, মানে সন্ধ্যাও না বিকালবেলা। তো বন্ধুরা দেখেছিল যে আবছা ছায়ার মতো কি যেন একটা জিনিস তার পিছনে ধাক্কা দিয়েছিল। ওখানে 4-5 জন তার বন্ধু ছিল, তারা সবাই সেটা দেখেছে। তখন তারা দৌড়ে ছুটে যান। পরে ওখান থেকে ওই গাছে ওখানে উনি বেঁধে গেছিল সৌভাগ্যজনক ভাবে, সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। উদ্ধার করার পরে উনি মাথায় যদিও আঘাত পেয়েছিলেন তবে তেমন গুরুতর কোনো জখম ছিল না, প্রাণে বেঁচে যান। কিন্তু উনি মানে এতটা মানে সিক হতে থাকেন, অনেক ট্রিটমেন্ট করানো হয়েছে কিন্তু কিছুতে ওনার অসুখ ধরা পড়ে না। আচ্ছা। ওনাকে পরবর্তীতে আইসিবি থেকে ওনাকে বলে দেওয়া হয় আপনি অসুস্থ, আপনি লিভে চলে যান, মানে ছুটিতে চলে যান, আপনি ট্রিটমেন্ট করান। তো উনি দীর্ঘদিন ট্রিটমেন্ট করেন এবং অনুপস্থিতির কারণে উনি পরবর্তীতে ওই চাকরিটাও ছেড়ে দেন। এটা রাসেল ভাই 2008 সালের ঘটনা। এই ধীমান সিংহ রাসেল ভাই স্টিল না অসুস্থ, এখনো অসুস্থ, উনি এখনো মেন্টালি সিক। কিন্তু কেন যে এমন হচ্ছে, উনি অনেক ট্রিটমেন্ট করেছেন এবং কিছু প্যারানরমাল এক্সপার্টদেরকেও দেখিয়েছেন, কিন্তু এইটার সমাধান এখনো হচ্ছে না। আচ্ছা, এটাই ছিল রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আমাদের হাতে সময় খুব, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। আচ্ছা, নাম বলা যাবে না। ওকে, তাহলে আপনি সরাসরি আমরা আপনার ঘটনায় যাই। কোথা থেকে এসেছেন এটা কি বলা যাবে? ওকে, তাহলে আমরা সেটার পরে আমরা ঘটনায় যাই। আমি ধানমন্ডি থেকে এসেছি। আমার স্টোরিটা 2014 সালের। জি। তো একদিন রাত্রের স্টোরি। তো আমি ঘুম এসেছিলাম, তখন সাডেনলি আমার কানে একটা মানে সাউন্ড আসে যে একটা মহিলার আর্তনাদ, যে কেমন মানুষ, কারো বুকে কোনো মায়া দয়া নাই, বাচ্চাটা খুব অসুস্থ, কেউ কোনো সাহায্য সহায়তা করে। তো আমি দেখে আমার খুব মায়া লাগলো, মানে এত মানে কেন জানি খুব মায়া হচ্ছিল। তো যখনই আমি উইন্ডোটা খুলে জাস্ট নিচে তাকালাম, দেখলাম একটা মহিলা, তার কোলে একটা বাচ্চা। তো দেখে আমার খুব মায়া লাগলো। তো আমি চিন্তা করলাম যে আচ্ছা ঠিক আছে, কয়টা বাজে দেখি, 1টা বাজতে ঠিক 3 মিনিট বাকি। তো তখন বাসায় অ্যাজ ওয়েল সবাই 1:30 এই টাইমে ঘুম আসে। সো আমি যে ডোরটা খুললাম আমার রুমের, দেখলাম আমার বাসা এত নীরব আর এত অন্ধকার যা আমার লাইফে আমি কোনোদিন দেখিনি। তো দেখে আমি আবার খুব ভয় পেয়ে যাই, আমার রুমের ডোর অফ করে দিয়ে আমি আবার শুয়ে পড়ি। তো শুয়ে পড়ি, আমি থাকি 5th ফ্লোরে, 5th ফ্লোর থেকে নিচের সাউন্ড এত ক্লিয়ারলি আমার কানে আসবে আমি কোনদিন চিন্তাও করিনি, ইভেন আমার রুমে ফ্যান এসি সব ছাড়া। তো তখনই আবার সেই সাউন্ডে আমার কানে আসতেছে যে কেমন মানুষ, কারো বুকে কোনো মায়া দয়া নাই, বাচ্চাটা খুব অসুস্থ, কেউ কোনো সাহায্য সহায়তা করেন। তো আমি দেখলাম আমি আবার গেলাম, তো যে দেখলাম একটা লোক তার পাশ দিয়ে গেল, তাকে টাকা দিল, সেটাও দেখলাম। তো দেখে আমার খুব মায়া লাগলো। তো আমি আমার ওয়ালেটটা খুললাম, দেখলাম যে ভাঙতি কোনো টাকা নেই, একটা শুধু 100 টাকার নোট। তো
দেখে আমি যখন আসছি তখন আমার বাসার নিচে একটা গাছ আছে, তো গাছের একটু পাশে দেখি সেই মহিলাটা দাঁড়ায় আছে আর বলতেছে যে কেমন মানুষ, কারো বুকে কোনো মায়া দয়া নেই, আমার বাচ্চাটা সিক। তো তখনই আমি জাস্ট 100 টাকার নোটটা আর একটা আমার ওয়ালেটে 5 টাকার একটা কয়েন ছিল, ওটা মুড়িয়ে আমি জাস্ট ও জানলা থেকে নিচে ফেললাম। তো ঠিক কয়েনটা তার পায়ের সামনে যে পড়লো, সে কয়েনটা ধরলো, বাট তার মাথাটা 360 ঘুরে আমার দিকে একটা হাসি দিল। আর মানে সে হাসি আর তার কোলের যে বাচ্চা, তার বাচ্চার চোখ দিয়ে মনে হচ্ছিল যে আগুন বেরোচ্ছে। আমি এটা দেখে জাস্ট 3 থেকে 5 সেকেন্ড জাস্ট আমি সরে গেলাম। জাস্ট সরে যেয়ে আমি এরপরে আবার যখন তাকে দেখি কিচ্ছু নাই। তো এই তো এর পরের পার্ট যেটা সেটা কি, তো এরপরে যখন তো আমি শুয়ে পড়লাম ভয়ে। তো এরপরে যখনই আমি শুলাম, এর কিছুক্ষণ পরে হবে 10 to 15 মিনিট পর আমার ছোট বোন অনেক চিল্লাফেল্লা করে স্টার্ট করলো। তো সবাই রুমে গেলাম, যে কি হয়েছে। তো বলতেছে যে ভাইয়া এরকম আমি জানলা খুললাম, যে একটা মহিলার আর্তনাদ শুনলাম, যে মহিলা বলতেছে যে কেমন বাচ্চা, কেমন মানুষজন, কারো বুকে কোনো মায়া দয়া নেই, আমার বাচ্চাটা খুব অসুস্থ। তো আমি দেখলাম, কিন্তু আমি কেউকে দেখিনি। তো আমি আবার উইন্ডো লাগাই শুয়ে পড়লাম। শোয়ার কিছুক্ষণ পরে ঠিক মানে আমার যখন চোখটা লাগবে ওই সময় একটা জাস্ট দেখলাম একটা মহিলা আমার বুকে ভর দিয়ে আমার গলা চাপ দিল। তো এটা দেখে আমি মানে আমার নিজের কন্ট্রোল রাখতে পারিনি, তাই আমি এত জোরে চিৎকার দিছি, তো সবাই উঠে গেছে। তো আমিও তখন বললাম যে এরকম বলছে যে আমার বাচ্চাটা অসুস্থ, এগুলা বলে হ্যাঁ ব্যাস সেম আমি এই জিনিসটাই শুনছি, কিন্তু তুমি দেখছো আমি দেখিনি, কিন্তু আমি ফিল করছি, তুমি সেটা ফিল করো না। তো এই ছিল আমার ঘটনা। আচ্ছা, আপনি একটা জিনিস বলছিলেন যে আপনাদের ফ্যামিলির সাথে আপনি ধারণা করছেন যে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, কারণ আপনি বলছিলেন যে আপনাদের ফ্যামিলির একটা অনেক উপরের একটা অবস্থান থেকে আবার নিচে নেমে আসে, মানে এরকম আপস এন্ড ডাউন অনেক বেশি। এটা কি হয়েছিল একটু আমাকে বলবেন? হালকা বলা যাবে না, বাট এমনি আপনি ব্ল্যাক ম্যাজিক যে হয় এটা আপনি বিশ্বাস করেন, এবং আপনার একটা ভুক্তভোগী, জি সাফারার আপনারা। এন্ড এটা আপনাদের পরিবারের সাথে কতদিন ধরে চলছে সেটা কি বলা যাবে? 2007 থেকে। আর কোনো কিছু আপনি এর চাইতে বেশি কিছু বলবেন না এখন? আচ্ছা ফাইন, আমরা চলে যাই আমাদের হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের কাছে। তারও একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটা আমরা শুনি এবং আশা করছি সেই ঘটনা আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি বেশ কতদিন আগে রাত 11টার সময়তে আমি কবরস্থানের ভিতরে প্রবেশ করি। তো সেই কবরস্থানের প্রথম দরজাটার সামনে আলোকিত এবং কয়েকটা মানুষ ছিল। তো ভেতরটা তো কোনো মানুষ, রাত 11টার সময় ভেতরে খুব নির্জন। আমি হাঁটতে থাকি ভেতর দিকে। তো যখন হাঁটতে থাকি কবরস্থানের ভেতরটা দিয়ে, তো কবরস্থানের মাঝ বরাবর যার ঘর আছে বাম পাশে, আর ডান পাশে হইতেছে লাশ গোসল দেওয়ার স্থান। তো সেইখান থেকে আমার একটা সমস্যা দেখা দেয়, সেটা হইতেছে ওই জায়গা যখন আমি পার হইতেছি, সেখান থেকে আমার পেছনে কে যেন একেবারে পায়ের শব্দ হাঁটতেছে, যে আমার সাথে সাথে আসতেছে, সেটা আমি স্পষ্ট শুনতে পাইতেছি, যে আমার সাথে সাথে সে হেঁটে হেঁটে আসতেছে, খুব শব্দ হইতেছে বাতাসে। তো সেটা আমি একটু ভয় পেলাম না, কারণ এটা আমি অভ্যস্ত আছি, কবরস্থান আমার সাথে এরকম অনেকবার অহরহ হয়েছে, সেজন্য সেটা আমি খুব চিন্তা করিনি বা কোনো ভয় আর কোনো কারণ করিনি। আমার নিজের মতো আমি হাঁটতে শুরু করলাম। হাঁটতে আমি খুব ভেতরে যখন দিকে যাই আরো সামনে, তো সামনে আমার বাম পাশের দিকে দেখি যে একটা কবর খোঁড়া আছে, যেটা রাত্রে 11টার পরে লাশ দাফন দেওয়া হয় না কবরস্থানে, দিনের বেলা দেবে। তো সেই কবরস্থানে যে কবরটা খোঁড়া, সেই কবর খোঁড়ার সামনে গিয়ে আমি একটু দাঁড়ালাম। দাঁড়িয়ে দেখি সেই কবরটা বেশি দিনের নয়, অনেক পুরনো না, খুব কাছাকাছিরই, 3-4 মাসের হবে। সেটি লাশটা যে কবর খোঁড়া হয়েছে, পুরো একটা মাথার কঙ্কাল সেই মাটির স্তূপের মধ্যে রয়ে গেছিল। সেটা আমি হাত দিয়ে ধরলাম, ধরার পর আমি খুব এটা জোর পার করলাম, দেখি যে শক্ত, অর্থাৎ লাশটা একেবারে নতুনের মতো, একেবারে নষ্ট হয়ে যায়নি। এরপরে মাটির ভিতর থেকে বড় বড় হাড়গুলো, পায়ের হাড়গুলো ছিল, অনেকগুলো হাড়গুলো ছিল। আমি একটা করে মাটির ভিতর থেকে বের করতে লাগলাম, যে আমি দেখি যে কতগুলো আর কি বের হয় এটার থেকে। তো মাথার যে কঙ্কালটা, সেটা আমি হাতে রাখলাম, তারপর পায়ের হাড়গুলো হাতে নিলাম, অনেক ছোটখাটো হাড়গুলো নিলাম, নিয়ে একটা সাইডে করে রাখতে লাগলাম। সেই মুহূর্তে আমার পাশে, ডান পাশে সেই ছায়াটা এসে দাঁড়ায়।
ও যে এসে দাঁড়ালো, দাঁড়ানোর পরে আমার দিকে এইভাবে ঝুঁকে সে আমাকে দেখলো, সেটাও আমি দেখছি, কিন্তু তবু আমি কোনো ভয়ের কোনো ইয়া করিনি। এরপর আমি যে মাটি যে উঠানো হয়েছে কবর খোদাই করে, সেই মাটিটা খুব সুন্দর ভালো লাগতেছিল, ল্যাম্পপোস্টের আলোতে তেল তেল করতেছে এবং খুশবু একটু বেরিয়েছে। তো আমার খুব ইচ্ছে জাগলো মনের ভিতরেই, আমি সেই কবরের মাটিটাকে নিজের শরীরে মাখা শুরু করে দিয়েছি। মুখের মধ্যে পুরো মুখটাকে মালিশ করলাম, 2 হাত পুরো শরীরটাতে আমি মালিশ করতে লাগলাম। এমনিতেই কেন করতেছি বা এটা জানি না, আমার ভালো লাগতেছিল, মানে গন্ধটা মাটিটা আমার কাছে খুব ভালো লাগতেছে বলে আমি ঘুষতে থাকলাম। তখন আমার শরীরটা একটু ভার হয়ে যায় এবং সেই ছায়াটা আমার কাছেই থাকে। এরপর সে মাথার কম এবং কিছু হাড়গোড় নিয়ে আমি কবর যে খোদাই করা হয়েছে সে কবরটাতে লাফ দিয়ে নিচে নামার পরে সেই মাথার মুখোশটা আমি বালিশ হিসেবে মাথায় রেখে এর উপরে মাথা দিয়ে আমি লম্বা করে কবরের নিচটাতে শুয়ে পড়ি। আমি আকাশের দিকে তাকালাম। মানে কেন করেছেন এটা? মানে এটা তো খুব স্বাভাবিক কিছু না। ভিতরটাতে ভয়, কবরের ভিতরে যে একটা মানুষ থাকতেছে, কবরের মধ্যে যে মানুষ শুয়ে থাকে, সেটা আমি অনুভূতি করতে চাচ্ছিলাম কেমন লাগতে পারে, কি হতে পারে, কি হয়। এবং এটাই আমার সবচেয়ে আগ্রহ ছিল যে আমি শুয়ে দেখি কেমন লাগে। যখন আমি লম্বা হলাম, সেই মাথার যে কঙ্কালটা মাথায় রেখে, সেই মুহূর্তে আমি দেখি যে ছায়াটা আমার সাথে ছিল উনি আমার পায়ের কাছে এসে এক মুঠ করে মাটি দেওয়া শুরু করছে। মাটি আমার কাছে পড়তেছে না, কিন্তু আমি দেখতেছি উনি মাটি নিচে পায়ের সামনে এক মুঠ করে মাটি দেওয়া শুরু করলো। এর কিছুক্ষণ পর পরই দেখি আমার ডান পাশ বাম পাশ আরো অনেকগুলো এরকম তার মতো ছায়া আসলো, তারাও এক মুঠ করে মাটি দেওয়া শুরু করলো। তা আমি ভিতরে একটা ভয় লাগলো যে পুরো মাটি না আবার ঢেলে দেয়, কিন্তু মাটি পড়তেছে না, ওরা দিতেছে। তখন আমি উঠার চেষ্টা করি, আমি উঠে পড়তে চেষ্টা করি। আমার এই ডান হাত বাম হাত কে যেন ধরে রাখে এবং 2টা পা এক হাতেই চাপ দিয়ে ধরে রাখে, আমাকে উঠতে দিতেছে না, আমাকে চাপ দিয়ে নিচের দিকে দাবিয়ে রাখছে। আমি খুব দস্তাদস্তি করি ওগুলোর সাথে, আমি ওঠার জন্য খুব চেষ্টা করি, আমার খুব শরীরের সমস্যা হয়ে যায়, পুরো শরীর ব্যথা এবং কেমন যেন অবস্থা খারাপ হয়ে যায়। খুব দস্তাদস্তি করবো, আমি উঠে দাঁড়ালাম। এখন উপরে যে উঠবো সেটাও পারতেছি না, কারণ ওটা তো উঁচু, নামার সময় তো আমি লাফ দিয়ে নেমে গেছি, এখন উপরে উঠবো সেটা তো উঁচু জায়গা, উঠা যাচ্ছে না। তো মাটি যে খোঁড়া হয়েছে এর কিছু দূরেই চাটাই এবং বাঁশ ছিল, যে লাশটা দাফন দেওয়া হবে ওটার জন্য রাখা। কেমন করে যেন 2টা বাঁশ সেই কবরের মধ্যে পড়লো, আমি সেই বাঁশ দুটোকে খাড়া করে সেই বাঁশ দুটোর সাহায্যে আমি উপরে উঠে আসি। এর আগে আমাকে যেটা চোখে ধরা পড়ে, ওই যারা আমাকে মাটি দিতেছিল তারা সবাই একত্রিত হলো, একসাথে হয়ে হাত বাড়াইতেছে আমাকে উঠানোর জন্য, কিন্তু তাদেরকে স্পর্শ করা যায় না, ধরতে পারি না। তারা জিন ছিল না, জিন থাকলে এটা আমি সহযোগিতা করতে পারতাম। আমার হাতে যে হাড় ছিল সেটা আমি তাদেরকে হাতের মধ্যে স্পর্শ করতেছি, কিন্তু ছোঁয়া লাগতেছে না, তাদের হাত ধরা যায় না, তাদের স্পর্শ করা যায় না, আমাকেও তারা সহযোগিতা করতে পারতেছে না। তারা হাত বাড়াইতেছে, সবাই 5-7 জন মিলে হাত বাড়াইতেছে উঠানোর জন্য, আমাকে উঠাবে, কিন্তু পারতেছে না। তো আমি নিজে বাঁশ দিয়ে ওই সাহায্যে আমি উপরে উঠলাম। যখন আমি সামনের দিকে চলে যাচ্ছি, সেই কবর খোদার থেকে সামনে চলে যাচ্ছি, ওরা আর আমার কাছেও আসে না, ওরা সেইখানে দাঁড়িয়ে বারবার শুধু আমাকেই দেখতেছে, বারবার শুধু আমাকে দেখে, কিন্তু কাছে আর আসে না, ওইখানে দাঁড়িয়েছিল তারা। পরবর্তীতে আমি সামনে একটু আগে বাড়ার পরে আমি ঘুমাবো আর কি, আমার খুব ক্লান্ত লাগতেছে। তো আমি একটা কবরের উপরে মাথা রেখে লম্বা হয়ে ঘুমালাম। সেই মুহূর্তে একটা বিড়াল এসে কান্না করতে থাকে, এমন কান্না মনে হইতেছে সে আমাকে মৃত্যুটাকে আমার খবর দিতেছে যে তুমি সময় শেষ, তুমি কিছুদিন পরে এখানে চলে আসবা। তা আমি বিড়ালটাকে একটু ধমক দিলাম, যাও, আমার সামনে কেন কান্না করো, তুমি আমার সামনে কেন কান্না করো, তুমি আমাকে মৃত্যুর খবর দিতেছো। এখন অনেকে হয়তো জানা নেই এই সংবাদটা কিন্তু হয়, কুকুরে কান্না করে, বিড়াল কান্না করে, ঘুমের মধ্যে অনেকে দেখা দেয় যে তুমি চলে আসো, মৃত্যু সংবাদ আমাদের এখনো আসে। তো বিড়ালটা যখন কান্না করতেছে আমি ওকে ধমক দিলাম, ও সরেনি, পরে খুব দৌড়ান দেওয়ার পরে সরে গেছে। কিন্তু এখনো পর্যন্ত কখন যেন যে কোন একটা সময়তে সেই যে ছায়া আমার সাথে ছিল, সেই ছায়াটা আমার কাছে আসলে আমি আর কোথাও থাকতে পারি না,
আমাকে খুব দ্রুত আমি সেই কবরস্থানের ওই জায়গাটাতে গিয়ে বসে থাকি, এবং ওইখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে এই কিছুক্ষণ পর বা একদিন দুদিন পর ওই বিড়ালটাও এসে আমার সামনে সেই রকম ভাবে কান্না করতে থাকে, মেও মেও করে কেমন যেন মানে কান্না করতে থাকে যে আমি আর থাকবো না দুনিয়াতে, আমি চলে যাবো, এই জন্য আমার জন্য দুঃখ প্রকাশ করতেছে। আমি তখন বিড়ালটাকে ধমক দিয়ে দিই। আর সেটা এখনো হয় ঘটনাটা, যে ওই ছায়া আমার কাছে আসলেই আমি আর থাকতে পারি না। আমি যে রাত হোক, যত পেরেশানি থাকুক, যত যেখানেই থাকি না কেন, আমি ছুটে সেই কবরের সেই জায়গাটার মধ্যে বসে পড়ি। এটা আমার সাথে এখনো ঘটনা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়, তবে তার আগে আমার কাছে একটা করতেই পারেন, হতেই পারে সেটা। আর যাই হোক, আমরা এখন চলে যাব পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে যে ঘটনাটি শেয়ার করছেন তার নামটা দেখি, উনি যদি বলতে বলেন তাহলে বলবো। আসসালামু আলাইকুম রাসেল ভাই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি এখন যে ঘটনাটা শেয়ার করবো তার ছবি আপনারা ফেসবুকে আমাদের পেজে পেয়ে যাবেন। একটা অ্যাসাইলামের ছবি দিয়েছি, ছবিটা দেখতে থাকুন এবং ঘটনা শুনতে থাকুন, তাহলেই আপনি আসল ফিলটা পাবেন। তার আগে আমরা কিছুক্ষণ আগে বেশ কিছু ঘটনা কিন্তু বলেছি যে মাথার কাছে একটা বাচ্চা দাঁড়িয়ে থাকে, মাথার কাছে বেটে লোকজন ঘুরে বেড়ায়, সাদা কালো আলখেল্লা পরে একজন লোক আপনার রুমের মধ্যে ধর করে দাঁড়িয়ে থাকে, বা আপনি ঘুম ভেঙে যদি দেখেন যে মাথার কাছে একটা ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে, কেমন অস্বস্তিকর একটা ব্যাপার না? আপনি চিন্তা করতে পারেন যে আপনি ঘুম ভেঙে এইরকম কোন দৃশ্য দেখবেন? এইরকম কোন দৃশ্যের জন্য কখনো কি আপনি প্রস্তুত? ভাবতে থাকুন ব্যাপারটা। আমরা চাই না, আমরা সরাসরি চলে যাবো আমাদের অতিথির কাছে। আমরা চলে যাচ্ছি আমাদের অতিথির কাছে এবং তার সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছি। সবাই পরিচিত, তারপরেও আর একবার যাচ্ছি। Well, very good evening listeners. আমি কৌশিক, আর আজকে একটা ঘটনা শোনাতে আসছি। এই ঘটনাটা কোনো অতীতে ঘটে যাওয়া ঘটনা না, এই ঘটনাটা কোনো ভিন দেশে ঘটে যাওয়া ঘটনা না, এই ঘটনাটা এখনো চলছে। ইটস লাইক রেকারিং যাকে বলে। হয়তো আমি এখন এখানে আছি, হয়তো কিছু একটা হচ্ছে, আমি নিজেও জানি না। এই ঘটনাটা হচ্ছে গিয়ে ওই বাসার যেখান থেকে আমি এই মুহূর্তে এই শোতে এসেছি এবং এই শো শেষ করে ওখানেই যাবো আর কি। এটা সেই বাসার ঘটনা। এবং আরেকটা কথা বলে দিই যে এটা কোনো স্পেসিফিক যাকে বলে আমরা যাকে বলতে পারি আর কি কোনো ওরকম ইয়েলো এরিয়ার ঘটনা না যেখানে প্রচুর হন্টিং এর গল্প এসেছে। এটা কোনো গ্রামের কোনো রিমোট এরিয়ারও কোনো গল্প না। এটা ঢাকা শহরের উত্তর বনানীর ঘটনা এবং খুবই মানে ব্যস্ত একটা জায়গা। প্রচন্ড কি বলা যায় যে একটা লুপ তৈরি হয়েছে, মানে এখানে আপনি বেরোতেই পারছেন না। এটা ওইটা আমি গল্পের মধ্যে বলবো। আমরা আসি যে এক্স্যাক্টলি জিনিসটা কি হচ্ছে। তো শুরু করি প্রথমে এইটা বলে যে এক্স্যাক্টলি কোথায় লোকেশন আমার বাসার আমি সেটা বলছি না, কেন তারপরে এটা স্পেসিফিক্যাল হয়ে দাঁড়াবে। সবাই দেখবেন যে আপনি সকালে ঘুম হতেই পারে, ইউ জাস্ট ডোন্ট নো, দিস মাইট হ্যাপেন। বাট বলি এটা আর কি উত্তর বনানী এক জায়গায়। এবং আমাদের বাসাটা তৈরি হয়েছিল একজন ইন্ডিপেন্ডেন্ট প্রমোটার এটা তৈরি করেছিলেন। লেআউটটা বলে রাখা দরকার, তার কারণ হচ্ছে কি এটা পরে মানে ঘটনার মধ্যে জিনিসটা একটুখানি ম্যাচ হয়ে যাবে আর কি। আমার অ্যাপার্টমেন্টের লেআউটটা ভেরি ওপেন, অর্থাৎ বিভিন্ন পয়েন্টে যদি কেউ বসে থাকে বা থাকে সে কিন্তু চাইলে পুরো অ্যাপার্টমেন্টটা দেখতে পারে। আচ্ছা, বেশ ওপেন একখানা লেআউট, মানে পিলার টিলার কম। হ্যাঁ, লিভিং রুম, ডাইনিং স্পেস সবকিছু লাইক ভেরি মাচ ওপেন। 5 তলা বাড়ি আমাদের এবং 18টা অ্যাপার্টমেন্ট আছে, ওপরে 2টা হচ্ছে গিয়ে জয়েন্ট ইউনিট। এবং এট দিস মোমেন্ট আমরা আছি হচ্ছে গিয়ে 4+3+2=9, আমরা 13 জন ফ্যামিলি আছি ওখানে। আর আনলাইক অন্য অ্যাপার্টমেন্টসে যেখানে মানুষজনকে বেসিক্যালি চেনে না, জানে না, হাই আর হ্যালো পর্যন্ত লিফটে দেখা, আমরা কিন্তু ওরকম না। আমরা কিন্তু একে অপরকে খোঁজ খবর নেই, যথেষ্ট খোঁজ খবর নিই এবং সময় অসময় সুখে দুঃখে আমরা কিন্তু আসি আর কি। হ্যাঁ, মানে আমরা একে অপরকে চিনি। হ্যাঁ, সো পিকনিক যাই না একসাথে, এটাই আর কি। তো এখন আমি এই বাসাতে 2007 থেকে আছি, অলমোস্ট 10 ইয়ার্স হয়ে গেল। ফ্র্যাঙ্কলি স্পিকিং 2013 পর্যন্ত
ইট ওয়াজ জাস্ট ফাইন, এভরিথিং ওয়াজ ফাইন, সব কিছু ঠিকঠাক ছিল। 2013-তে দুইটা ঘটনা ঘটলো। আচ্ছা, একটা হচ্ছে কি, আমাদের অপোজিটে একখানা ডুপ্লেক্স বাসা ছিল, সেই বাসাটা ভেঙে ওখানে এখন একটা ট্রিপ্লেক্স, একটা আলিশান বাসা তৈরি হয়েছে। ওইটা তৈরি হওয়া শুরু হলো তখন, এবং আমাদের বাসার সামনে একখানা খুব সুন্দর একখানা বিশাল একটা গাছ ছিল, যেটা আপনি আগেও বলেছেন। বলেছি আগে। খুব সুন্দর একটা গাছ ছিল, সেই গাছটা হঠাৎ মরে গেল। হ্যাঁ, হঠাৎ মরে গেল। মানে কাটেনি কেউ এরকম কোনো কিছু না? অ্যাবসলিউটলি নট। এখানে কোনো কাটাকাটির কোনো ব্যাপার নেই। এবং বেস্ট জিনিসটা হচ্ছে গিয়ে যে সব গাছে কাক বসে, এইখানে তোতা পাখি মানে কি প্যারটস, আপনি বলেছেন প্যারটরা এখানে বসতো। হঠাৎ এই গাছটা মারা গেল। গাছটা আবার একটু জীবিত হয়েছে অফ লেট। এই দুইটা ঘটনা ঘটলো। এবং তারপরে আমি মনে আছে তোমাকে আমি বলেছিলাম ওই জিনিসটা, যে 2013-তেই সামটাইম, মানে তোমার আর আমার একজন চেনা কমন ফ্রেন্ড আছে আর কি, তার ওয়াইফ প্রথমে ফার্স্ট টাইম দেখে যে আমার ওয়ার্ক স্টেশনে একটা কালো কি ঘোরাঘুরি করছে। My God. এবং শুরুটা সেখান থেকে হয়। এরপরে প্রচুর স্পোরাডিক ইনসিডেন্টস ঘটেছে, প্রচুর। ইউজুয়ালি গেস্টরা যারা আসতো তারা কিছু না কিছু একটা দেখেছে, কিছু না কিছু একটা ফিল করেছে। বিলিভ মি, আমি কাউকে কোনো সময় পাত্তা দিই না এটা নিয়ে, বিকজ আমি এতদিন এখানে থেকে আসছি, এখানে কিচ্ছু হয়নি, সো এভরিথিং ইজ ফাইন। এবং সেই ফাইন বলেই আমি যাচ্ছি। কিন্তু আমার জীবনে আপস এন্ড ডাউনস কিন্তু প্রচুর হচ্ছে, এগুলো তুমি সবই জানো। আমি সবই জানি। জি। হ্যাঁ, মোর ডাউনস লেস অফ আপস, বাট প্রচন্ড ভাবে হচ্ছে এগুলো সবকিছু। পরে আমি আসছি জায়গাটার মধ্যে আসল জিনিসটা আর কি, মানে আপস এন্ড ডাউনস গুলোর মধ্যে যেটা হয় কি, মাঝে মধ্যে মনে হয় যে আই শুড জাস্ট লিভ দিস প্লেস, গো সামওয়্যার এলস, কিন্তু তারপরে আর হয়ে উঠছে না কিছু একটা ভাবে, জানি না। তখন একটা ডাউন টাইম আসে, মনে হয় না না না, একটা শিফটিং এও তো একটা খরচা আছে, তাই না? তো না 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 না, এগুলো কিছু করার দরকার নেই, লাইক দিস এন্ড দিস। তবে অ্যাকচুয়ালি জিনিসপত্র একটুখানি শুরু হয় যদি বলা যায় লাস্ট ইয়ারের ডিসেম্বরের থেকে। আচ্ছা, 2016 ডিসেম্বরের দিকে থেকে জিনিসগুলো সব শুরু হয়। আমার বেডরুমে একটা পেন্টিং আছে, এন্ড মাইন্ড ইউ লিসনার্স, এই পেন্টিংটা কিন্তু কোনো মানুষের পেন্টিং না, এটা কোনো সিনারি, এটা কিছু কোনো অ্যানিমাল, কিছুই না। এটা আমি একদম মানে বলি, আমার এক আর্ট ডিরেক্টর ছিলেন, ও বেসিক্যালি একটা অ্যালগোরিদম তৈরি করেছিল, একটা অঙ্ক। সেই অঙ্কর থেকে বিভিন্ন অ্যাবস্ট্রাক্ট শেপ, জিওমেট্রিক শেপ, অনেক কিছু হয়ে, মানে প্রত্যেকবার হি ইউজড টু পুট ইন সাম নাম্বারস, আর একখানা কিছু একটা পেন্টিং একটা বেরোয় আসতো। আচ্ছা। হ্যাঁ, অবভিয়াসলি পেন্টিং গুলো কেউ কিনতো না, তাই ঘুরে ফিরে এই পেন্টিং গুলোকে মানে কাপড়ে প্রিন্ট করে বাধায় বোধায় রাখা হয়েছে। এবং যে জায়গাটা প্রিন্টিংটা ঝোলানো, সেখানে আগে বক্স, উইন্ডো এসি যেটা থাকে না, উইন্ডো এসির জন্য ভাঙা বক্স ছিল। তারপরে ওই স্প্লিট লাগানোর পরে যেটা হয়, ইট দেওয়া হয় ওখানে। বাট অবভিয়াসলি আমি প্লাস্টার পেন্টিং কিছুই করাই নাই, তো এই জন্য পেন্টিংটা ওইখানে ঝোলানো থাকতো। এবং মাইন্ড ইউ, আমার 2012-এ বিয়ে হয়। তারপরে আমি তার আগে থেকে ওই বাসায় আছি আর কি। তারপরে তোমার ভাবি আসে, হ্যাঁ, এন্ড তারপরে কিন্তু থিংস আর অল ফাইন, সবকিছু ঠিকঠাক আছে। কিন্তু এই ডিসেম্বর মাসে হঠাৎ আমার ওয়াইফ আমাকে বলা শুরু করলো যে আমার এই পেন্টিংটা ভালো লাগছে না, এটাকে এখান থেকে সরাও প্লিজ। আমি ভালো ভালো না লাগার কি আছে, এটা হচ্ছে সবচেয়ে বড় পেন্টিং, ইট হাইডস দ্যাট থিং। হ্যাঁ, না এটাকে সরাও, না আই ডোন্ট লাইক ইট, এটাকে সরাও। আমি বেসিক্যালি জিনিসটাকে একদম কোনো পাত্তা দিই না, না অবভিয়াসলি, মানে এই আমার এত বড় কিছু নাই ওখানে ঢাকার জন্য, ইটস অ্যাজ সিম্পল এজ দ্যাট। তো পেন্টিংও ঝুলে আছে ওখানে, ফাইন, এভরিথিং ইজ গুড, সবকিছু ওকে। বারবার মাঝে মধ্যেই বলছে পেন্টিং সরাও, পেন্টিং সরাও। তারপরে হঠাৎ একদিন রাত্রেবেলা চিৎকার করে ওঠে, ঘুম আমার তক্ষুনি ভেঙে যায়, এবং ও চিৎকার করে আমাকে বলে লাইট জ্বালাও, লাইট জ্বালাও, লাইট জ্বালাও। আমি লাইট জ্বালাই, তখনও ঘুমের ঘোরের মধ্যে জিজ্ঞেস করি কি হয়েছে, বলে তোমার উপরে একটা কালো ছায়ার মতন কি বেন্ড ওভার করেছে। আমি জাস্ট চোখটা খুলেছি, and I saw it and I screamed. কেমন ছিল তোমার শিফট? আমি তো জানি না। এখন লিফট চালু করো, তাহলে তোমার ভাবিকে নিয়ে আসতে পারি এখানে। ও অনেক সুন্দর গুছায় কথা বলতে পারে, আমি যেমন এদিক ওদিক সেদিক চলে যাই কথা বলতে বলতে, ও কিন্তু অনেক গুছায় কথা বলতে পারে। ওর আরো অনেক ইনসিডেন্টস আছে, ও কিন্তু অনেক সাসেপ্টেবল টু দিস থিংস। ওনাকে বললে আসবেন উনি?
অবশ্যই আসবে, কেন আসবে না? তাহলে আমরা আমরা সেটা আমাকে আনার ব্যবস্থা করছি, অবভিয়াসলি আমরা করছি, এবং আমি আপনাকে ডেট জানাই অনেক দেবো। এরকম ইনসিডেন্ট আছে। আমি তো মানে ঘুম থেকে তখন মানে মাঝরাতে চোখ কচলে কচলে, কি ব্যাপারে ভাই, হ্যাঁ মানে ভাই কি হয়েছে? কারণ দেখো তুমি দুঃস্বপ্ন দেখছিলে, কিচ্ছু হয়নি। ও আমাকে বলে যে পেন্টিংটা এখান থেকে সরাও, ইট লুকস এট মি। আমি বললাম লুকস এট মি মানে কি? হ্যাঁ, এখানে কোনো কিছু নাই, হোয়াট ইজ দিস? তখন ও আমাকে না ওই রাতে ওটা সামনে দাঁড় করিয়ে আঙুল দিয়ে দিয়ে দেখায় যে তুমি কি দেখতে পাচ্ছ যে এইটা হচ্ছে কি একটা মানুষের শেপ, এবং সামবডি যে দৌড়ে পালিয়ে যাচ্ছে এবং পিছনের দিকে ঘুরে তাকাচ্ছে। বিলিভ মি রাসেল, এই ছবিটা মানে কি রিয়েলাইজ করে ফার্স্টে, কে এটা রিভিল, মানে কার কাছে রিভিল করে হয় এটা? মানে বেসিক্যালি আমার ওয়াইফ এই জিনিসটা দেখেছে একদিন, আর আমি এতদিন ধরে ওই জিনিস আসলে কি তাই ব্যাপারটা? আর পরে যখন আমাকে আঙুল দিয়ে দেখালো তখন মানে আমিও বিশ্বাস করতে বাধ্য। এবং আপনি আগে কোনোদিন খেয়ালও করেন না এই জিনিসটা? নেভার। এবং আমি তো বললাম যে পেন্টিং এর উৎসটা কিভাবে, এটা কেউ আঁকে নাই, এটা অঙ্কে দিয়ে তৈরি করা পেন্টিং। একদম। তখন আমি না মানে কি বলবো, এনিওয়েজ আমি ওকে হিউমার করার জন্য, তারপরে মানে অ্যাবস্ট্রাক্ট জিনিস, বিভিন্ন মানুষের জন্য এটা বিভিন্ন জিনিস হতে পারে, আমি ওকে হিউমার করার জন্য যে কাজটা করলাম সেটা হচ্ছে গিয়ে যে পেন্টিংটা নিয়ে আমার একটা থার্ড রুম আছে, আমার মা আসলে ওখানে থাকে না, ওইখানে রেখে দিলাম। এবং আমি এমনি সোজা করে ওটাকে রাখছিলাম, ও বললো না উল্টা করে রাখো, আমি উল্টা করে রাখলাম। কিছুদিন পরের ঘটনা, আসলে অনেক ছোট ছোট ইনসিডেন্ট। না না, একদম খুব মজার। কিছুদিন পরের ঘটনা, আমাকে ও অফিসে ফোন করে যে তুমি কি পেন্টিংটাকে উল্টা করছো? আমি বললাম কই না তো, আমি তো ওখানে যাইও নি। পেন্টিংটা উল্টা মানে সোজা হয়ে গেছে আর কি, আমি উল্টা করে রাখছিলাম যে সেটা সোজা হয়ে গেছে। আমি বললাম না, নট এট অল, আই এম নট গোয়িং ইনটু দিস রুম আনটিল ইউ কাম হোম। আমি সেদিন একটু আগে আগে অফিস থেকে চলে আসলাম, এসে পেন্টিংটাকে রাসেল, আমি পেন্টিংটাকে আবার যখন উল্টা করব, আমি দেয়ালে দেখি একটা হাতের ছাপ, এবং অদ্ভুত একটা হাতের ছাপ। এই ছবিটা তোলা আছে, আমি আজকে আনতে পারি নাই বিকজ এই আইফোনের কোন ব্যাকআপের মধ্যে এটা পড়ে গেছে আমি জানি না। আজকে আমি এত রাত পর্যন্ত আছি বিকজ অফ দ্য ফ্যাক্ট যে তোমার ভাবি বাপের বাড়িতে আছে, আই নো শি সেফ। হ্যাঁ, না হলে আমি রাতের বেলা একা ছাড়ি না বাসায়, একদম না। তো আমি যেটা দেখলাম রাসেল, বুঝছো, তিনটা আঙুল, তিনটা আঙুল, একটা থাম্ব, ঠিক আমি যেভাবে তোমাকে আমি দেখতে পাচ্ছি, এবং একটা আঙুল ভাঁজ করা। হ্যাঁ, এবং এই মাঝখানে যে ইন্ডেক্স ফিঙ্গারটা আছে এটা বেশ লম্বা, এবং একটা প্রপার ছাপ। ছবিটা তোলা হয়েছে, আমি এই ছবিটা তোমাকে দেখাবো, আই উইল। অ্যান্ড অ্যাগেন, এটা তখন ছিল না সাদা দেয়ালের, এটা তখন ছিল না। প্রথম জিনিসে যখন আমার বউ ভয় পায়, আমি আবার ওকে বোঝানো শুরু করি যে মেড সার্ভেন্ট এটা করেছে, মেড সার্ভেন্ট এইটা করেছে। আমিও ফ্র্যাঙ্কলি স্পিকিং মনে করেছিলাম যে এটা মেড সার্ভেন্টই করেছে, হ্যাঁ, এর উপরে কিছু না। তারপরে এটাকে আমি জানি না কাকতালীয় বলবো না কি, কয়েকদিন পরে আমি সকালবেলা ঘুম থেকে উঠি, আমার পা জ্বালা করতেছে রীতিমতো পায়ে, এবং এখানে পাওয়া যায় তিনটা কাটের দাগ আমার পায়ের উপরে, নখেরই দাগ। আমি খেলি না, আমি ছাপাই না, আমি লাফাই না, আমি কিচ্ছু করি না। এবং আপনি শুয়েছিলেন যখন আপনি সুস্থ হবেই? একদম। এটা যে আমার কখন হয়েছে, এটা যে আমার কি হয়েছে আমি জানি না, বাট এটা আগেন আমার ওয়াইফে নোটিস করেছে জিনিসটা। তারপরেও আই ডিডন্ট অ্যাকচুয়ালি, আমি এত সিরিয়াস সেদিকে আপনি ভাবিকে জাস্ট সাহস দেওয়ার জন্য বলছিলেন নাকি আপনি মনে মনে আপনি এখানে বুঝতে পারছেন? ঠিক আছে, হ্যাঁ, সাহস দেওয়ার জন্য বলছিলাম, হ্যাঁ, এবং আমি জানি শি ইজ নট লিসনিং আজকে, এই জন্যই বলছি যে সাহস দেওয়ার জন্য কিছুটা বলেছি, এবং কিছুটা একটু স্কেপটিক্যাল আমি ছিলাম। আমারও তাই মনে হচ্ছে, কিন্তু মানে থাকে না একটা জিনিস, আমার সাথে এসব হয় না, তো আমি একটু স্কেপটিক্যালও ছিলাম। আমার তাই মনে হচ্ছে যে এইগুলা কি। আর তারপরে একজন মানুষ একা সবসময় বেশিক্ষণ থাকে এই বাসায়, তো
তাকে তো একটু সাহস জোগানোর দরকার। না, একদম আমি যদি এখন বসে বসে ওখানে ভয়ের গল্প শোনানো শুরু করে বলতাম আমরা প্রচুর থাকতেই হলার পারবে মুভি না, দেখি, একদম সম্ভব না। সব কিছু করি আমরা, কিন্তু বাট স্টিল ইনফ্যাক্ট আমরা তো তোমার শো শুনি মাঝে মধ্যে, মানে দ্য রেকর্ডেড ওয়ার্ডস শুড স্পিক অ্যাবাউট ইট, বাট স্টিল অনেকে আপলোড করে খুশি হয়ে গেছি, দে আর আওয়ার ফ্যান্স, উই শুড অলওয়েজ গিভ আউট আ শাউট ফর দেম। তো তো এইগুলো কিন্তু মাঝে মধ্যে আমরা শুনিও বসে বসে পুরানো জিনিসপত্র। তো এরপর থেকে অ্যাকচুয়ালি